মীরকে চিন্তিত দেখে রাফিদ বলল, তোর কি হয়েছে? কি ভাবছিস? তেমন কিছু না। তুই জিজ্ঞেস করলি না কখন এলাম? মিনিট 40 হয়। তোর হাতে এটা কিসের বই? আহির জিজ্ঞেস করলো। দ্য সাইলেন্ট ম্যানর বই। বাবাও বইটি পড়েছে। এখানে আসার পর শুনলাম মায়াও পড়েছে। বইটা পড়লে নাকি চিন্তায় ধরবে, ঘোর থেকে যাবে। তাই ভাবছি পড়ে দেখি। দে দেখি বইটা। আহির চাইলো, মীর দিল। দ্য সাইলেন্ট ম্যানর। বইটির লেখকের নাম সুফিয়ান হায়দার। বইটাতে সময়কাল লেখা আছে, অনেক আগের। আমি এটা ফাঁকে ফাঁকে পড়ব। কাজের জন্য হয়তো সময় পাবো না, তাই। বইটা পুনরায় এগিয়ে দিল মীরের দিকে। মীর বলল, আজ পড়তে ইচ্ছে করছে না, ভালো লাগছে না কিছু। পরে পড়বো। আমি আসছি, বাবার সাথে কিছু কাজ আছে। তোরা আড্ডা দে, বলে রাফিদ চলে যায়। রাত বাড়ছে, মায়া ঘরে একা শুয়ে আছে। তৃষ্ণা আজ তার সাথে নেই। তার মায়ের সাথে ঘুমাবে বলে চলে গেছে। মায়া অনেকবার বলেছে তার ভয় করছে, একা একা ঘরে থাকতে পারে না। বিদেশে থাকাকালীন এরকম সমস্যা ছিল না, দেশে ফেরার পর থেকেই সমস্যাটা দেখা দিয়েছে। এটা সমস্যা, অযথা ভয়। উদ্বেগ থেকে হচ্ছে কিনা সে জানে না। যেদিন গ্রামে এসেছে সেদিন রাতে জয়ন্তনের সাথে ঘুমিয়েছিল। সেদিন রাতেই এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরপর ঘুম থেকে উঠে দেখে সব মিথ্যে, অর্থাৎ স্বপ্ন। কিন্তু স্বপ্নটার গুড় যেন রয়ে গেছে। মায়া একবার ঘড়ির দিকে দেখলো, সময় তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘুম পাচ্ছে তার, ভয়ও পাচ্ছে। ভয়ের জন্য ঘুমাতেও পারছে না। তখনই ঘড়িতে টং করে শব্দ করে 12টা বেজে গেছে। মায়া ভৌতিক গল্পের বইতে পড়েছে, রাত 12টার পরেই ভূতেরা আসে। এটাই ওদের নির্দিষ্ট সময়। এমন সময় ঘরের আলো নিভে যায়। মায়া বিস্ময়কর হয়ে উঠল। বাল্ব নিভে গেছে, শুধু কিছু মোমবাতি জ্বলছে। এক ধরনের পিতলের হাড়ির ভিতর মোমবাতি জ্বালিয়ে রাখা, সোনালি আলো দিচ্ছে বেশ। জানালা ভেদ করে এসে পড়েছে চাঁদের আলো। মায়া শোয়া থেকে উঠে বসে। চারপাশ খুবই নিস্তব্ধ। এমন মনে হচ্ছে এখনই কেউ হানা আনবে তার উপরে। সে ভয়ে দোয়া পড়তে শুরু করে। পরে বুকে ফু দিল, কিন্তু ভয় কমল না। কিভাবে কমবে? মুহূর্তে বাথরুম থেকে জল পড়ার তীব্র শব্দ ভেসে আসছে। মায়ার বুকের ভিতর চিনচিন ব্যথা শুরু করলো, তার সাথে দগদগ শব্দ। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছে না। সে বিছানা থেকে নামলো, চাদরটা পেঁচিয়ে নেয়। এরপর বাথরুমের দিকে হেঁটে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে জল পড়ছে, কিন্তু নিচে থেকে জল কিভাবে পড়বে? স্বপ্ন সত্যি হয়ে গেল না তো? বাথরুমের কাছে গেল, দরজা খুলে ভিতরে গেল। আপনা আপনি জল পড়ছে। মায়া জলের কলটি বন্ধ করে দেয়। এরপর বাইরে চলে আসে। বাইরে এসে মায়ের ভয়টা আরো বেড়ে যায়। সে যখন বিছানা থেকে নামলো তখন কম্বলটা বিছানায় ছিল, কিন্তু এখন ফ্লোরে পড়ে আছে। মায়া অস্ফুট আতঙ্কে জড়সড় হয়ে গেল। কম্বলটি কাপা হাতে বয়ে বয়ে তুলছে। ঠিক তখনই মায়ের মনে হলো খাটের নিচে কেউ উবু হয়ে শুয়ে তার দিকে তাকিয়ে আছে। মায়া ঘেমে গেল, প্রচন্ড ঘেমে গেল। তার বুকের দুপদুপ শব্দটা খাটের নিচ অব্দি যেন চলে গেল। কিন্তু অচেনা শুয়ে থাকা ব্যক্তিটি চলে যাচ্ছে না। মায়া ঘুরে তাকালো খাটের নিচ। ভয়ঙ্কর এক বিকৃত আকৃতির রূপ নিয়ে একটা মেয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া তীর্যক কণ্ঠে চিৎকার দিয়ে দরজা খুলে বাইরে যেতে চাইলো। এমন সময় রাফিদের সাথে ধাক্কা লাগলো তার। মায়াকে বিচলিত দেখে রাফিদ জড়িয়ে ধরলো তাকে। মায়া ফুপাচ্ছে। রাফিদ বারে বারে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভয় পেয়ে আছিস কেন? ঘরে কে? নাকি স্বপ্ন দেখেছিস? বল আমায়। একসাথে অনেকগুলো প্রশ্ন করলো রাফিদ। মায়া নিজেকে কোনো মতে সামলে বলল, ভাইয়া, খাটের নিচে কেউ আছে। কি বলছিস? সত্যি? আমি সত্যি বলছি, এখনো খাটের নিচেই আছে। চল ভেতরে দেখছি। রাফিদ ঘরে প্রবেশ করলো। এরপর খাটের নিচে উকি মেরে উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়া বুঝতে পারলো আহত মেয়েটিকে দেখেছে। রাফিদ ভয় পাচ্ছে। ভাই, তুই ওকে দেখেছিস? সরে আয়, আঘাত করবে। তুই ঠিক বলেছিস মায়া, খাটের নিচে এ কে? তুই ওকে আগে থেকে চিনিস? আমি ওকে কিভাবে চিনবো? ভূতটি একদম তোর মতো দেখতে। কি বলছিস? সত্যি বলছি। তার মানে ও আমার রূপ ধারণ করেছে? একদমই তাই। তোর যা রূপ খুব সহজেই ও নকল করে নিয়েছে। ভাই, মায়া ভয়ের চোখেই রেগে গেল। রাফিদ বসা থেকে উঠে আওয়াজ করে হেসে উঠল। মায়া দেখলো এতক্ষণ তার ভাই তার সাথে মজা করেছে, নিশ্চিত হলো। রাফিদ হাসি থামিয়ে বলল, নীল। এরপর ঘরের আলো জ্বালালো। একটা বাল্ব কেটে গেছে, যেটা জ্বলছিল। রাফিদ আর একটা ধরালো। তারপর চেয়ারে বসে জ্যাকেটের পকেট থেকে সিগারেট বের করলো। সিগারেট ধরিয়ে বলল, তুই আর শান্তি দিলি না।
আমি তো সারাদিনও তোকে বিরক্ত করি না, আর এখন বলছিস শান্তি দিচ্ছি না। আমার কথা বলিনি, ভূতের কথা বলেছি। মানে মানে ভূত তোর জন্য একটু রাতে শান্তি মতো থাকতে পারছে না। আমি সত্যিই ভূত দেখেছি। বাথরুমের জলটা পর্যন্ত ও ছেড়েছে। বালতি ভরে পানি নিচে পড়েছে। তো এতে ভয় পাওয়ার কি আছে? ভূত কি তোর মতো নোংরা যে গোসল করবে না? গোসল করতে গেছিল, ঘরের আলো নিভিয়ে দিয়েছিল। ও নিশ্চয় লজ্জা লাগছিল। ভাই, আমি মোটেও মিথ্যে বলছি না। রাফিদ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মিথ্যে তো আমিও বলছি না। মায়া থেমে গেল। রাফিদ তার সাথে মজা করছে, অথচ সে ভয় পেয়েই আছে। মায়া গম্ভীর্য মুখ করে ফেলেছে দেখে রাফিদ বলল, পাগলের ডাক্তার দেখাতে হবে। কাকে? তোকে। কেন? পাগলকে তো পাগলের ডাক্তারই ভালো করতে পারবে, তাই না? আমি পাগল? মায়া হা হয়ে গেল। তা না হলে কেউ ঘরের ভিতরে ভূত দেখে? সত্যি বলছি, চোখে ঘুম ছিল, তাই ভুল দেখেছিস। তাহলে জলের কল কে ছাড়লো? তুই দেশে আসার আগ পর্যন্ত ঘরটা বন্ধ ছিল। বাথরুমের কলে একটু সমস্যা ছিল, সারানো হয়নি। মনেও ছিল না, তাই মাঝে মধ্যে একাই জল পড়ে। তাহলে বিছানা থেকে কম্বল কিভাবে পড়ে গেল? আমি তো ফেলিনি। হয়তো তুই যখন নিচে নেমেছিস তখন তোর গায়ে বেঁধে পড়ে গিয়েছে, তুই দেখিসনি। মায়া নিজের মনের ভুল বলে ধরে নিল। রাফিদের ব্যাখ্যাগুলো যুক্তিসঙ্গত এবং সত্য। মায়া মনে মনে স্বীকার করে, কিন্তু ভিতর থেকে ভয় যায়নি। রাফিদ সিগারেট টানা শেষ করে শেষ খণ্ডিত অংশটি বারান্দা থেকে ফেলে দেয়। আচ্ছা, তুমি আমার ঘরে কেন আসলে এই সময়ে? মায়া হঠাৎ নীরব কণ্ঠে প্রশ্ন করলো। তুই থেকে তুমিতে চলে গেলি, হঠাৎ কি হলো? বলো না। দেখতে আসছিলাম তোকে জ্বর কমলো কিনা। কমেছে, তবে পুরোপুরি না। শরীরটা এখনো গরম। কই দেখি। রাফিদ কপালে হাত দিয়ে দেখলো, আসলেই গরম। তুই শুয়ে পড়, ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো লাগবে। মায়া এখন শুয়ে পড়লে রাফিদ চলে যাবে। তারপর যদি ওই ভূতটা আবার আসে। মাত্রই ভেবেছে ভূত টুত বলে কিছু হয় না, সব মনের ভুল। কিন্তু এখন আবার মনে হচ্ছে ভূত আছে। রাফিদ চলে গেলেই আসবে। রাফিদকে যেভাবেই হোক মায়ার আটকাতে হবে। ভাই, একটা কথা জিজ্ঞেস করব? আবার অনুমতি চাইছিস? তুমি বিয়ে কবে করবে? আমি তো বিয়ে করব না। আর এসব ফালতু কথা বাদ দে। নে শুয়ে পড়। রাফিদ মায়াকে শুইয়ে দিল, গায়ে কম্বল জড়িয়ে দিল। এরপর রাফিদ বিছানা থেকে উঠে যেতেই মায়া তার হাতটা দপ করে ধরে ফেলল। রাফিদ থমকে দাঁড়িয়ে যায়। চোখের সামনে সেই ছোট্টবেলার দৃশ্যটি ভেসে ওঠে। কোথাও নির্জন পরিবেশে দুজন খেলছিল। তখন রাফিদ তার কাছ থেকে আসতে চাইলে পিছন থেকে এভাবেই হাতটা সেদিন ধরে বলেছিল, আমাকে একা রেখে যেও না ভাইয়া। আমায় একা রেখে যেও না ভাইয়া, ভয় করছে। মায়া বলল। রাফিদ পুনরায় বিছানায় বসে জুতো খুলে ফেললো। এরপর মোহময় কণ্ঠে বলল, এই জন্যই হঠাৎ তুই থেকে তুমিতে চলে গেছিস? এত ভয় কিসের তোর? আমি আছি তো। আমি থাকতে তোর কখনো কিছু হবে না, বলে রাফিদ মায়ার মাথায় হাত বুলিয়ে দিল। মায়া এতক্ষণ পরে নির্ভয়ে শুতে পারলো। এখন শান্তিতে ঘুম হবে তার। মায়া রাফিদের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলটি খুব শক্ত করে ধরে রেখেছে। রাফিদ তখন ফিসফিসিয়ে বলল, তোকে কাঁদতে দেখলে অন্তরটা পুড়ে যায়, আর তোকে হাসতে দেখলে দুনিয়াটা সুন্দর মনে হয়। এরপর মায়ার কপালে চুমু দিল। অন্যদিকে রাত বাড়লেও ঘুম নেই গৌরী ও তার মায়ের চোখে। বাইরে শীতের বাতাস হু হু করে বইছে। কুয়াশা যেন মাটির বুক জুড়ে সাদা চাদর বিছিয়ে রেখেছে। বাতাসে মাটির গন্ধ আর ঠান্ডা এমন যে নিঃশ্বাসও যেন কেটে যায় মাঝপথে। বিছানায় শুয়ে আছে রহিমা, চোখ আধ খোলা, ঠোঁট ফেটে গেছে শীতে। গায়ে পুরনো একটা চাদর জড়ানো, যেটা এক সময়ে সাদা ছিল, এখন ধূসর আর ছেঁড়া। তার পাশে রাখা আছে একটা পুরনো লণ্ঠন। তার আলোয় ঘরটা যেন কাঁপে কাঁপে জ্বলে নিভে যায়। গৌরী চুলোর সামনে বসে আছে, চুলগুলো এলোমেলো, গায়ে পাতলা একটা শাল, ঠান্ডায় ঠোঁট বেগুনি হয়ে গেছে। সে চুলার সামনে বসে আগুন ধরানোর চেষ্টা করছে, কিন্তু ভেজা কাঠ আগুন ধরছে না, শুধু ধোঁয়া উঠছে। সারাদিন জমিদার বাড়িতে কাজের জন্য ছিল। সন্ধ্যায় ফিরে সেলাই মেশিনে বসে কিছু কাপড় কাটছিল। একজন দুইটা থ্রি পিস আর একটা ফতুয়া বানাতে দিয়ে গেছে। রান্নার সুযোগ হয়নি। চুলার ধোঁয়ায় চোখ জ্বালা করে জল চলে আসে, কিন্তু সে পাপড়ি দিয়ে মুছে আবার চেষ্টা করে। ওই আগুনও আমার মতো মা, যতই জ্বালাই জ্বলে না, গৌরী বলল। বিছানা থেকে রহিমা কাশতে কাশতে বলল, মা তুই আবার কাঁদতাছিস নাকি? গৌরী হাতের পিঠে চোখ মুছে, না মা, ধোঁয়ায় চোখে জল আসে।
দুয়া না রে মা, তোর মনের কষ্ট বের হইতাছে। তুই আমারে লইয়া আর ভাবিস না। যদি হায়াত থাকে তবে বাঁচমো, নয় মরমো। গৌরী মায়ের পাশে এসে বসে, কপালে হাত রাখে তার। গরম আগুনের মতো গা জ্বলছে রহিমার। গৌরী তখন বলল, তোমার শরীর জ্বরে পুড়তেছে মা। আমি তোমারে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করব আগামীকাল। টাকা কই রে? 3 দিন হইল বাত চড়াইনি ঠিক মতো, ডাক্তার কেমনে দেখাবি? গৌরীর চোখে অশ্রু চকচক করে ওঠে লন্ডনের আলোয়। গৌরী বলল, আমি কাকিমার কাছে যাই। দিনে তো সময় পাবো না। তার কাছে কিছু ধার দেনা চাইবো। আর ঘরে যা আছে মিলিয়ে বিক্রি করে তোমাকে ডাক্তার দেখাবো। রহিমা কিছুটা রাগ করে বলল, না রে গৌরী, শীতের এই রাইতে কুয়াশার ভেতরে যাস না। রাস্তা পিচ্ছিল, কেউ থাকেও না বাইরে এই সময়ে। আমি ঠিক আছি। গৌরী অবাধ্য কণ্ঠে বলল, তুমি ঠিক নাই মা। তুমি কি মরণ চাও? এই কথাটা বলেই গৌরী নিজেই চমকে ওঠে। কথাটা মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু শব্দটা যেন ছুরি হয়ে বাতাসে কেটে যায়। রহিমা মৃদু হাসে। তুই এমন কথা বলিস না রে গৌরী। মরার ভয় আমার নাই। আমি তো আগেই অর্ধেক মইরা গেছি। আমি চাই তুই একটু ভালো থাক। মরার আগে তরে যদি একটা কিনারায় তুইলা দিয়ে যাইতে পারতাম। রহিমার কণ্ঠে আক্ষেপ জড়ানো। গৌরী চুপ করে যায়, শুধু তার মায়ের হাতটা নিজের বুকের উপর রাখে। তুমিই আমার কিনারা, তুমি থাকলেই আমি বাঁচি মা। তুমি ছাড়া আমার কিচ্ছু নাই, আর আমি কিছু চাইও না। বাইরে হঠাৎ বাতাস জোরে বয়ে যায়, দরজাটা ঠাস করে বন্ধ হয়ে যায়। লন্ডনের আলো কাঁপে, ছায়া নড়ে দেয়ালে। দূরে কুকুরের ডাক ভেসে আসে, লম্বা করুন। রহিমা শোয়া থেকে উঠে বসে, চৌকি থেকে নিচে নামতে চাইলো, কিন্তু মাটি ঠান্ডা। তার জুতো জোড়া ছিঁড়ে গেছে। তোমার কিছু লাগবে? গৌরী জিজ্ঞাসা করলো। তুই একটু গরম জল আইনা দে, গলাটা শুকায় যাইতাছে। গৌরী চুলায় হাড়ি বসায়, কিন্তু আগুন ধরছে না। কাঠ ভিজে গেছে, ধোঁয়ায় পুরো ঘর ভরে যায়। গৌরী কাশতে কাশতে কপাল মুছে, তবুও হাল ছাড়ে না। একটু আগুন ধরতেই সে হাঁড়িটা বসিয়ে দেয়। জল গরম হতে থাকে, আর সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। রহিমা চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, গৌরী, মনে আছে তুই ছোট থাকতিস, তোর পিঠা খাওয়াইতাম। এই সময়ে পিঠার গন্ধে পুরো বাড়ি ভরপুর থাকতো। গৌরী হেসে চোখ মুছে বলে, তুমি থাকলে আবারও সেই পিঠার গন্ধ পাবো মা। রহিমা চুপ রইল, শুধু কাশতে থাকে। জল ফুটে গেলে গৌরী একটু তার মায়ের জন্য গ্লাসে করে এনে দেয়। সাথে মুড়ি এনে তার মায়ের হাতে দিল। রহিমা কম্পিত গলায় বলল, তুই খাবি না? তোমার পরে খাবো মা। তুই সব সময় এমন বলিস, তোর পেটেও তো আগুন জ্বলে। গৌরী মিথ্যে হাসার চেষ্টা করে বলল, আমার পেটের আগুন ঠান্ডা, তোমার শরীরের আগুনটা আগে নিভাতে হবে। রহিমা চোখ বন্ধ করে, কণ্ঠ আরো নিচু হয়ে আসে, তুই যদি একদিন মানুষ হইতি, আমি শান্তি পাইতাম রে। তোর সুবুদ্ধি আছে, মুখশ্রী ভালো, যদি একটু পড়াতে পারতাম। গৌরী বলল, আমি পড়বো না মা, পড়লে পেটে বাত আসবে না। রহিমা দীর্ঘশ্বাস ফেলে। বাইরে শীতের হাওয়া ছাদের ফাঁক দিয়ে ঢুকে আসে। লন্ডনের শিকা কাঁপে, যেন ভয়ে নিভে যাবে। গৌরী উঠে দরজা আটকায়, তারপর আবার তার মায়ের পাশে এসে বসে। রহিমা 3টা ওষুধ খেলো। এরপর গৌরী বিছানা থেকে সব সরিয়ে ফেললো। ফিরে এসে তার মায়ের পাশে বসে হাত ধরে বলল, তুমি একটু ঘুমাও মা, আমি আছি। রহিমা দুর্বল কণ্ঠে বলল, তুই যদি না থাকিস আমি ঘুমাই কেমনে রে? আমি আছি তো মা, তোমায় ছাড়বো না মা। রহিমা আর কিছু বলে না, শুধু নিঃশ্বাসে হালকা কাশি মিশে যায়। গৌরী তার মায়ের কপালে চুমু খায়, তারপর মাথা রেখে পাশে শোয়। বাইরে তখন কুয়াশা ঘন হয়ে গেছে। দূরে গাছের মাথা পর্যন্ত দেখা যায় না। শীতের কামড়ে গৌরীর আঙ্গুল অবশ, তবুও সে মায়ের হাত শক্ত করে ধরে আছে, যেন ছেড়ে দিলে মাটি ফেটে তার ভিতরে চলে যাবে। হঠাৎ লন্ডনের শিখা নিভে যায়। ঘরটা অন্ধকার, শুধু কুয়াশার মধ্যে বাতাসের গর্জন আর তার মায়ের নিঃশ্বাসের শব্দ। রহিমা ফিসফিসিয়ে বলল, মালকিন যদি বেতন দেয়, তাইলে আমারে একজোড়া জুতা কিনা দিস। ঠান্ডায় মাটিতে পা রাখন যায় না। এনে দিব মা। কিছুক্ষণ পরে ঘর নিস্তব্ধ। গৌরীর চোখের জল গড়িয়ে পড়ে মায়ের আঁচলে। লন্ডন নিভে যাওয়ায় ঘরে গৌরীর কান্নার শব্দ মিশে যায় শীতের বাতাসে। পুরো আলিমনগর ঘুমিয়ে আছে এখন, কিন্তু একটা মাটির ঘরে এক মেয়ে জেগে আছে, গৌরী। একটু পরপর মা নিঃশ্বাস নিচ্ছে কিনা দেখছে। নিঃশ্বাস নিচ্ছে দেখে গৌরী স্বস্তি পায়। তার কপালে হাত রাখে। জ্বর দেখলো, জ্বর কমেছে কিছুটা।
গৌরী অশ্রুসিক্ত নয়নে ফিসফিস করে মাথা নিচু করে বলছিল, তুমি ঘুমাও মা, আমি তোমাকে ছাড়বো না কোনোদিনও। ভোরবেলা পূর্ব আকাশের দিগন্ত রেখা তখন ম্লান নীল থেকে ধীরে ধীরে হালকা কমলা রং নিচ্ছে। বাতাসে শিশিরের নরম গন্ধ, মাটির গন্ধে মিশে আছে অদ্ভুত এক প্রশান্তি। দূরে পাখিরা কিচিরমিচির করে নতুন দিনের আগমন ঘোষণা দিচ্ছে। চৌধুরী নিবাসনের দোতলার ঘরে ঘুম ভাঙল মীরের। চোখ খুলতেই জানালার ফাঁক দিয়ে আসা আলো পড়ল তার মুখে। হালকা হেসে মীর উঠে বসলো। মাথার কাছে রাখা ঘড়িটার কাঁটা তখন 7টা ছুঁই ছুঁই। ঘরের ভিতরে হালকা ঠান্ডা বাতাসটা খেলছে পর্দায়। গা জাকিয়ে মীর উঠে দাঁড়ালো, মৃদু হাই তুলে জানালার বাইরে তাকালো। দূরে তাল গাছগুলোর মাথা কুয়াশায় ঢেকে গেছে। পাখির ডাক উড়ে যাচ্ছে পশ্চিম দিকে। তার মনে পড়ল গত রাতে মায়ার জ্বর কমেছিল কিনা দেখতে পারেনি। হঠাৎ যেন এক ধরনের চিন্তা কাজ করলো তার ভিতর। নিঃশব্দে চাদরটা কাঁধে ফেলে দরজার কাছে গেল মীর। এরপর দাঁড়িয়ে পড়ল। ঘুরে একবার আহিরার হাতের দিকে দেখলো। রাতে দুজন একসাথে ছিল। এরপর চলে যায় মায়ার ঘরের দিকে। মায়ার ঘরের দরজার সামনে এসে থামলো। ভিতর থেকে খুব হালকা শ্বাসের শব্দ আসছে। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই দেখলো জানালার আলো পড়ছে ঘরের এক কোণে। মায়া চুপচাপ ঘুমিয়ে আছে। পাশে রাফিদ। রাফিদ আধ ঘুমে, হয়তো সারা রাত জেগেছিল বোনটার পাশে। মায়া রাফিদের আঙ্গুল ধরে রেখেছে যেভাবে ছোট্ট বাচ্চারা ধরে রাখে। মীর এক মুহূর্তের জন্য চুপ করে তাকিয়ে রইল। তার মুখে একরাশ কোমলতা ভেসে উঠল। চুপিসারে নিজের মনে বলল, জ্বর কমে গেছে বোধ হয়, বাই যেহেতু পাশে ভালোই। তারপর মৃদু হেসে দরজার ফাঁক আস্তে করে বন্ধ করে দিল। কোনো শব্দ না করে ঘুরে দাঁড়ালো। আজ মায়াকে আর বিরক্ত করা যাবে না। এই ভাবনা নিয়ে ধীরে ধীরে প্রাঙ্গণের দিকে হাঁটল মীর। বাইরে তখন সকাল পুরোপুরি জেগে উঠেছে। চণ্ডীবটের নিচে এক বৃদ্ধ কাজের লোক উঠোন ঝাড়ছে। বাতাসে মৃদু ধুলো উঠছে। উঠোনের পাশের নলকূপে একজন বালতির জল ভরছে। জল পড়ছে টুপটাপ শব্দ করে। পুকুর পাড়ে দাসীরা আছে। তারা মূলত সমস্ত অনুচরীদের জন্য রান্নাবান্না করে। মীরের চোখ পড়ল ঘোড়াশালার দিকে। সেখানে তার প্রিয় ঘোড়া অগ্নিল বাঁধা। কালো রঙের সেই ঘোড়া যেন সূর্যের আলোয় চকচক করছে। অগ্নিল মীরকে দেখেই মৃদু আওয়াজ ছাড়ল, যেন অভিমান করেছে। বলছে, আজ এত দেরি কেন? মীর এগিয়ে গিয়ে ওর গলা স্পর্শ করলো। অগ্নিল নাক ঘষল তার কাঁধে। মীর হেসে বলল, চল আজ সকালে একটু ঘুরে আসা যাক বন্ধু। কিন্তু এখনই তার ঘোড়ায় চড়া ঠিক হবে না। মায়ের কথা মনে পড়ল আবার। তবুও গোরার গায়ে হাত বুলিয়ে দিল যত্ন করে। তারপর একখানা কাপড়ে অগ্নিলের চোখ মুখ মুছে দিল। জল ভর্তি বালতি থেকে একটু জল খেতে দিল। আকাশের রং তখন আরো উজ্জ্বল হয়েছে। বাড়ির ছাদে কয়েকটা পায়রা বসে আছে। দিগন্তে সূর্যের প্রথম গোলক দেখা দিচ্ছে। মীর একটু দূরে দাঁড়িয়ে দেখলো কুয়াশার চাদর ছড়ছে ধীরে ধীরে। গ্রাম যেন ঘুম থেকে জেগে উঠেছে নতুন দিনের সুরে। রান্নার গন্ধ ভেসে আসছে বাতাসে। মীর গভীরভাবে শ্বাস নিল। যেন এই নীরব সকাল, এই আলো, এই কুয়াশা সবই তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। হঠাৎ পিছন থেকে ডাল এলো বাবুচি হঠাৎ পিছন থেকে ডাক এলো, বাবু চা দিব। মীর ঘুরে দেখলো বুলবুল। বুলবুল হেসে বলল, না বুলবুল। মীর হেসে বলল, না বুলবুল, এখনই নয়, আগে একটু হাঁটতে হবে। তারপর আস্তে পায়ে পায়ে পুকুর ঘাটে রওনা দিল। জলচর পাখিরা তখন ডানা ভিজিয়ে খেলছে। পুকুরের জলে সূর্যের প্রতিফলন কাঁপছে হালকা ঢেউয়ে। মীর থেমে দাঁড়ালো। তার চোখে একরাশ নীরবতা। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে গেল। দিগন্তের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আজ দিনটা ভালো যাবে নিশ্চয়ই। সকালের পাখিরা তার কথার উত্তর দিল যেন সুরে সুর মিলিয়ে। আর অগ্নিল দূর থেকে একবার আওয়াজ ছেড়ে জানিয়ে দিল যেন, আমি আছি মীর। মীর হাসে। মীর তখন দেখলো বাড়ির ভিতরে একটা মেয়ে প্রবেশ করছে। তার মাথায় দীর্ঘ কাপড় টানা। মীর গৌরীকে সন্দেহ করে দ্রুত হেঁটে তার কাছে আসে। গৌরী দাঁড়িয়ে যায়। মীর একবার এদিক ওদিক তাকিয়ে দেখলো। এরপর প্রশ্ন করলো, তুমি নিশ্চয়ই গৌরী? গৌরী নিশ্চুপ। আচ্ছা, তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল? গৌরী এবার যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। দু হাতে শক্ত করে নিজের পোশাক নিজেই মুষ্টি করে ধরল। মীর দ্বিতীয়বার কিছু বলার আগেই গৌরী বলল, আমার কাজ আছে, দেরি হলে মালকিন বকবেন। বলেই দ্রুত পায়ে হেঁটে চলে গেল ঘরের ভিতরে। রান্নাঘরে শেফালি মাছ কাটছে, শালুকও আছে।
রান্নাঘরে শেফালি মাছ কাটছে, শালুকও আছে। গৌরী গিয়ে কাজে হাত লাগালো। শালুক তার দিকে তাকিয়ে বলল, তোর মায়ের এখন কি অবস্থা? শরীরটা ভালো? আগের মতোই আছে? আরেকবার ডাক্তার দেখানো উচিত। তাহলে দেখা। আপনি এই মাসের বেতনটা দিলেই দেখাবো। শালুক নিশ্চুপ রইল। তার হাতে চায়ের পাতিল ছিল। নিচু স্বরে গৌরীকে বলল, সবাইকে চা দিয়ে আয়। ওপরে মায়া আছে, ওকেও দিস। ওকেও দিস। অতিথি আছে, তাদের দিতে ভুলে যাস না আবার। গৌরী মাথায় আওড়ালো, আচ্ছা। গৌরী চা হাতে নিয়ে দোতলায় গেল। বাড়ির লোক, অতিথি কোনো দিকের ঘরে থেকে সে জানে না। বাড়ির লোক, অতিথি কোন দিকের ঘরে থাকে সে জানে না। স্থির হয়ে দাঁড়িয়ে একদিকে চলে গেল। একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজাটা হাট করে খোলা ছিল। গৌরী ভেতরে প্রবেশ করে। টেবিলের উপরে চায়ের ট্রে রাখলো। এক কাপ চা হাতে নিয়ে বিছানার দিকে ঘুরে তাকালো। আহির ঘুমোচ্ছে চিত হয়ে, ডান হাতটা সোজা করে রাখা, গায়ে কম্বল। গৌরী চিনতে পারে। চায়ের কাপটা সে হাত থেকে রেখে দেয়। এরপর সোজা চলে যায় রান্নাঘরে। কিছু চা পাতা বেটে নিল, কুসুম গরম জল নিল। এরপর 15 আহিরের ঘরে চলে আসে। ধীরস্থিরভাবে আহিরের হাতের পট্টি খুলে দেয়। ক্ষত স্থানটি 15 পরিষ্কার করে দিল। বেটে আনা চা পাতা ক্ষত স্থানে দিল। 15 পট্টি বেঁধে দিল। গৌরী মনে মনে বলল, নিশ্চয় বাড়ির অতিথি। খেয়াল রাখার মতো বোধহয় কেউ নেই, সবাই তো ব্যস্ত। এক কাপ চা টেবিলে রাখলো। বাকি চা ট্রেতে করে নিয়ে চলে যেতেই পিছন থেকে মলিন কণ্ঠে ভেসে আসে, গৌরী, আমার ক্ষত বিক্ষত জায়গাটি পূর্ণ করে দেওয়ার জন্য শুক্রিয়া। গৌরী থমকে দাঁড়িয়ে পড়ল। আহির সজাগ। এতক্ষণ সবকিছু টের পেয়েছে। গৌরী বুঝতে পারল না, নিজের কাছেই নিজের জন্য লজ্জিত হচ্ছে। কিন্তু এখানে লজ্জার কি আছে? একজন অসুস্থ ব্যক্তির সেবা করা উত্তম কাজ। গৌরী ঘর থেকে চলে যেতে চাইল। আহির ফের দাঁড় করিয়ে বলল, আমার হাতের পট্টি ভালো করে পেঁচানো হয়নি, খুলে যাবে, ঠিক করে দিয়ে যাও। গৌরী দাঁতে দাঁত চেপে ঘুরে তাকালো। ট্রেটা রাখলো। আহির খাটের পাশে উবু হয়ে শুয়ে আছে। হাতটা আগ বাড়িয়ে এগিয়ে দিল। গৌরী পা আধ ভাজা করে বসে হাতের পট্টি খুলে ফেলল। আহির তখন বলল, আমি এতক্ষণ সজাগ ছিলাম, চোখ আধ খোলা ছিল। তোমাকে আমি আগেই দেখেছি, বাধা দেইনি, ভালোই লাগছিল তোমার যত্ন। গৌরী চুপচাপ তার কাজ করলো। আহিরের কোনো কথার প্রতিক্রিয়া করলো না। গৌরী উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। আহির শোয়া থেকে উঠে দাঁড়ালো। গৌরীর সামনে দাঁড়িয়ে বলল, তুমি কথা বলতে পারো না? গৌরী পাশ কেটে যেতে চাইলো। আহির হাত বাড়িয়ে বাধা দেয়। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ? তুমি সত্যিই কথা বলতে পারো না? কোনো জবাব নেই গৌরীর। কথা না বলতে পারলেও একটা সুবিধা আছে, সুন্দরী মেয়েরা রঙে রঙে কথা বলে। কথা শুরু করলে থামে না, মশার মতো ভনভন করতেই থাকে। গৌরী এইবারও চুপচাপ। আহির 15 বলল, থাক, তোমাকে বিরক্ত করব না। তোমার কাজ করো। তোমার কাজ করো, দরকার পড়লে আমি তোমার সাথে কথা বলে নিব। গৌরী চলে যায়। আহির একা একা হাসলো। সকাল গড়িয়ে যায়। মায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ। রাফিদ উঠেছিল। শেফালি এসে গরম দুধ আর রুটির সাথে গিয়েছিল। বাজি দিয়ে গিয়েছিল। সকালের খাবার। তার মনটা উদাসীন। সে জানে পুরোপুরি সেরে উঠলে বিয়ের আয়োজন শুরু হবে। তাকে একজন অজানা ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বিয়েতে রাজি ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে বিয়েতে রাজি হতে হবে। তার ঘরের দরজাটা খোলা ছিল। গৌরী অনুমতি নিয়ে প্রবেশ করলো। মায়া গৌরীকে দেখে বলল, তুই এখানে? মায়ের শরীরটা ভালো না, তাই আমাকেই আসতে হলো। শুনেছি তোর শরীর ভালো না, এখন কি অবস্থা? ঠিক আছি। দেখে মনে হচ্ছে অনেকদিন ঘর থেকে বের হোস না। বাইরে থেকে ঘুরে আসবি? কোথায় যাব? কোথায় আর, পুকুর পাড়। মায়া রাজি হলো। দুজনে পুকুর পাড়ে গেল। পুকুরের জলে হাঁস মনের আনন্দে সাঁতার কাটছে। নীরব জল ওদের সাঁতারের ঢেউ তুলছে। সূর্যের কিরণ পড়ছে জলে, যা জল থেকে তার আলো প্রতিফলন গৌরীর মুখে প্রতিফলিত হলো গৌরীর মুখে। দৃশ্যটি দেখলো আহির, রাফিদ, মীর পুকুর পাড়ে একটা পাথরের বেঞ্চে বসে আছে। তিনজনেরই হাতে সিগারেট। গৌরীকে দেখে আহির সিগারেট ফেলে দেয়। মায়া পুকুর ঘাটের শেষ সিঁড়িতে নামলো। গৌরী উপরে দাঁড়িয়ে রইল। আহির তখন মীরকে নিয়ে পুকুর ঘাটে উপস্থিত হলো।
গৌরীকে শুনিয়ে শুনিয়ে সে এটা সেটা বলতে থাকলো, কিন্তু মীর সেসব না শুনে মায়ার দিকে দেখছে। তখন মায়ার শরীরের অবস্থা জানার জন্য তার ঘরে যেতে চাইলে থমাস তার সামনে উপস্থিত হয়। মীরের সাথে কথা আছে বলে দূরে নিয়ে যায়। অতঃপর এখন দেখছে মায়াকে, হাস্যোজ্জ্বল মুখ তার। জ্বর নেই বলে ধরে নিল মীর। আহির এটা সেটা বলতে বলতে পিছনে সরতে থাকলো বেখেয়ালিভাবে। ঘাটের উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে গেছে। আহির আর একটু পিছনে গেলেই পড়ে যাবে। মীর মায়ার দিকে থেকে দৃষ্টি সরিয়ে মীর মায়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে আহিরের দিকে তাকাতেই সে পা পিছলে পড়ে যেতে গৌরী চেঁচিয়ে হাত এগিয়ে বলল, সামলে। মীর ধরে ফেললো আহিরের হাতটি। মায়া আতঙ্কিত হয়ে উঠল। রাফিদ দৌড়ে আসে। আহির স্তব্ধ হয়ে গেল। মীর বলল, এখনই পড়ে যেতিস। মন থেকে কই? মন থাকে কই? চল এখান থেকে। তারা তিনজন চলে যায়। আজ শুক্রবার, জুমার দিন। জোহরের আজান এখনো পড়েনি। আজান দিতে দিতে এখনো 15 মিনিটের মতো বাকি। শুক্রবার বলে আহির আজ বাইরে বের হয়নি, অন্তত তদন্ত করার জন্য। চৌধুরী বাড়ির ছাদে তারা আড্ডা দিচ্ছে। রাফিদ রেলিং ধরে প্রকৃতি দেখছে। আহির বেতের চেয়ারে বসা, তার সামনে মীর। মীর একটা সিগারেট ধরিয়ে বলল, জানিস রাফিদ, মোহিনী মোহিনী ওর সিদ্ধান্ত জানিয়েছে। সেও প্রেমে হাবুডুবু খাচ্ছে। ভাবতেই অবাক লাগছে। রাফিদ বলল, কি বলছিস? সত্যি বলছিস নাকি? আমি মিথ্যে বলবো কেন? ও চিঠিতে ওর উত্তর জানিয়েছে। চিঠিটা আমার কাছেই আছে, তুই দেখতে পারিস। আহির বলল, ভালোই হলো, প্রেমে সফল হ। বিয়েটা শীঘ্রই করে নে। আমি যাতে যে আমি যাতে দেখে যেতে পারি। তাদের কথোপকথন শুনে নেয় মায়া। গৌরী আর সে ছাদে এসেছিল কাপড় শুকাতে দেওয়ার জন্য। মায়ার ভেতরটা ভেঙে গেল। গৌরী মায়ার অভিব্যক্তি দেখে কিছু বুঝতে পারলো। এরপর তাকে নিয়ে ছাদ থেকে চলে যায়। আহির, রাফিদ, মীর জুমার নামাজের জন্য গোসল শেষে তৈরি হয়ে নেয়। আহির কালো রঙের পাঞ্জাবি পরলো। মীর ও রাফিদ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয়। মীর তার ঘর থেকে বের হতেই দেখলো ফ্লোরে কিছু একটা পড়ে আছে। একটা বাজ করা পৃষ্ঠা। হাতে তুলে নিল পৃষ্ঠাটি। এটা সেই চিরকুট সেদিন উত্তরপাড়া থেকে আসার সময় এক অচেনা লোক দিয়েছিল। মীর চিরকুটটি ড্রয়ারে রেখে দিল। তখন মনে পড়ে চিরকুটে একটি চিত্র আঁকা ছিল, যেটা সেদিন বোঝা যায়নি অন্ধকারের জন্য। মীর ড্রয়ার খুলে চিরকুটটি খুলল। চিত্রটি দেখলো একটি পুরনো প্রাসাদ। আশ্চর্যের বিষয় হলো প্রাসাদটি ঠিক উত্তরপাড়ার সেই প্রাসাদটির মতো নয়। মীর স্তম্ভিত হয়ে গেল। ঠিক তখনই মসজিদ থেকে আজানের সুর ভেসে আসলো।